আসসালামু আলাইকুম। রিঅ্যাক্ট মাস্টারের আজকের এই ভিডিওতে আমি অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। বিশেষ করে এর আগের পার্টে আমরা কথা বলেছি এক্সটার্নাল সিএসএস নিয়ে। এক্সটার্নাল সিএসএস আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং এটার ইউজেস ইউজ কেসটা কেমন হয়। বাট এক্সটার্নাল সিএসএস ব্যবহার করার যে অপকারিতা বা ব্যাড হ্যাবিটটা এই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করি নাই। অর্থাৎ এক্সটার্নাল সিএসএস ব্যবহার করলে আমাদের কি কি সমস্যা হতে পারে রিঅ্যাক্ট ফাইলে, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। যেহেতু আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব এবং এটার অপকারিতা দেখব, এটার জন্য আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ তৈরি করব app.js এর ভেতরে স্টাইল কম্পোনেন্টের নিচে। এই জায়গায় আমি পি ট্যাগ লিখতেছি এবং এই পি ট্যাগটাকে এন্ড করে দিচ্ছি এবং এই জায়গায় লিখতেছি দিস ইজ পি ট্যাগ। দিস ইজ পি ট্যাগ সো এই ট্যাগটাকে এখন আমি স্টাইল করব। দেখেন আমাদের এই ফাইলে আর কোনো পি ট্যাগ নাই, তো এইটাকে সরাসরি আমাদের যে গ্লোবাল সিএসএসটা আছে, গ্লোবাল সিএসএস বলতেছি কারণ আমাদের একটা রিঅ্যাক্ট ফাইলের ভেতরে যখন আমরা সিএসএস ক্রিয়েট করি তখন এটা গ্লোবালি অ্যাক্সেস নেওয়া যায় যখন আমরা নর্মাল সিএসএস তৈরি করি। তো এই জায়গায় আমি লিখতেছি পি এবং এই পি ট্যাগের একটা কালার দিচ্ছি, সে কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক, টেক্সট অ্যালাইন্সে আমি সেন্টার দিচ্ছি এবং এটার প্যাডিং দিয়ে দিচ্ছি সে 10 পিক্সেল। এখন যদি আমি আমাদের ফাইলটাকে রিলোড করি দেখতে পাবেন দিস ইজ পি ট্যাগ এবং এইটার ভেতরে যাবতীয় স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেছে। বাট এই জায়গাতে অ্যাট দ্য সেম টাইম আমরা যদি style.jsx এর ভেতরে গিয়ে একটা প্যারাগ্রাফ ট্যাগ তৈরি করি, তাহলে পি ট্যাগ ক্রিয়েট করলাম, দিস ইজ পি ট্যাগ 2, দেখতে পাবেন সেম ওয়েতে আমাদের এই পি ট্যাগটাও স্টাইল হয়ে গেছে। আমি মাঝখানে একটা স্পেস দিই, মার্জিন সেট করি মাঝখানে একটা 10 পিক্সেল, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন আমি স্টাইল করলাম এক জায়গায়, শুধুমাত্র দুইটা কম্পোনেন্ট না। আমরা যদি নতুন আরও একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি, আমরা হোমটাকে আমরা জাস্ট কমেন্ট থেকে বের করে উপরে রেখে দেবো অ্যান্ড এটাকে এন্ড করে দেবো। এই জায়গাতে আমি ধরেন একটা প্যারাগ্রাফ ট্যাগ ক্রিয়েট করব এবং এই জায়গায় লিখতেছি দিস ইজ P3 এবং এখন যদি আমি আমাদের ফাইলে যাই দেখতে পাবেন দিস ইজ P3। এই জিনিসটাও আমাদের সেম স্টাইল অ্যাপ্লাই করতেছে। বাট একটা জিনিসকে আপনি খেয়াল করছেন, এইসব জায়গাতে কিন্তু আমার style.css নামে ফাইল কানেক্টেডই নাই, দেখতেছেন? এই জায়গাতে কিন্তু আমি style.css কানেক্ট করি নাই। এটা এই জায়গায় দেখেন আমাদের style.jsx কম্পোনেন্টটা কানেক্টেড করা অ্যান্ড home.jsx এর ভেতরে তো ওইটাও কানেক্টেড করা নাই। এই জায়গায় শুধুমাত্র আমাদের কন্ট্যাক্টটা কানেক্টেড করা, বাট style.jsx বা style.css কোনোটাই আমরা কানেক্টেড করি নাই। তারপরেও কিন্তু আলটিমেটলি আমাদের এই পি ট্যাগটা ক্রিয়েট করায় আমাদের গ্লোবালি এটাকে অ্যাক্সেস নিচ্ছে। অর্থাৎ আমাদের রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনের ভেতরে আমরা যেখানেই এখন পি ট্যাগ ক্রিয়েট করব, এটা যদি আমাদের অ্যাপের সাথে কানেক্টেড থাকে বা আমাদের ফাইলের সাথে কানেক্টেড থাকে, তাহলে এটা মাস্ট আমাদের এই জায়গায় শো করবে এবং এটা এইভাবে শো করবে, অর্থাৎ সেম স্টাইলে শো করবে। এখন একটা ওয়েবসাইটে তো আমাদের বিভিন্ন ধরনের পি ট্যাগ লাগতেও পারে, লাগে এটা, তো তখন আমরা কি করব? এটা ওভাররাইট হয়ে যাবে না? এটা কেমন একটা বাজে একটা অবস্থা হয়ে যাবে। সো এই জিনিসটা যেন না হয়, এটার জন্য আমাদের আলাদা সিএসএস মডিউল আছে যেটা নিয়ে আমরা পরবর্তী পার্টে আলোচনা করব। বাট আমরা আরও কিছু প্রবলেম দেখে নিই এই পার্টে। সে মনে করেন এই পি ট্যাগ নাম, এখন আমি একটা বাটন ক্রিয়েট করব এটা হোমের ভেতরে। সো এটার জন্য বাটন ক্রিয়েট করলাম, বাটন ট্যাগ, এবং এই বাটনের ভেতরে আমি লিখতেছি সাবস্ক্রাইব। এখন এই জায়গায় দেখতে পাচ্ছি সো এই বাটনটাকে এখন আমরা সিএসএসে গিয়ে স্টাইল করব। সো বাটনকে ধরবো সরাসরি, আমরা বাটনকে ধরে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম রেড, কালারটা দিয়ে দিলাম আমি হোয়াইট, আরও একটা এফ দিতে হবে, ফন্ট উইডটা আমি দিয়ে দিলাম 700 অ্যান্ড প্যাডিং দিয়ে দিলাম মনে করেন 15 পিক্সেল। মানে এখন যদি আমি আমাদের ফাইলে যাই দেখতে পাবেন সাবস্ক্রাইব বাটনটা চলে আসছে। আর একটা কাজ করবো, আমরা এটার বর্ডারটা আমরা নান করে দেবো, যেটা বাজে দেখাচ্ছে আমাদের। দেখতে পাবেন সাবস্ক্রাইব বাটনটা আমাদের খুব সুন্দর দেখাচ্ছে এবং উপরে নিচে যদি আমরা একটু মার্জিন সেট করে দিই তাহলে এটা আরও বেটার দেখাবে। সো শুধু মার্জিন দিয়ে দিই, তাহলে দুই সাইড দিয়ে কমে যাবে। এখন আমাদের সুন্দর দেখাচ্ছে সাবস্ক্রাইব। আমরা এই যে সাবস্ক্রাইব বাটনটা তৈরি করলাম, এখনও কিন্তু আমাদের কোনো app.js এর ভেতরে বা home.js এর ভেতরে আমরা কোনো style.css কে অ্যাপ্লাই করি নাই। তারপরেও আমাদের এই বাটনটা কিন্তু স্টাইল হয়ে যাচ্ছে, কারণ আমরা গ্লোবাল সিএসএস এর ভেতরে এই স্টাইলটা করতেছি। এখন ধরেন আমি এই যে about.jsx এর ভেতরে একটা বাটন ক্রিয়েট করব। সো এইটার ভেতরে এই যে বাটনটা আছে অলরেডি ক্রিয়েট করা আছে, আমার জাস্ট এই app.js এর ভেতরে গিয়ে এটাকে কমেন্ট আউট করে দিতে হবে।
দেখেন এখন এটার কমেন্ট করা নাই। এখন যদি আমি যাই দেখতে পাবেন চেঞ্জ ভ্যালু নামে আমাদের যে about.js এর ভেতরে আমাদের যে বাটনটা ছিল এইটারও বাটনের কালারটা পরিবর্তন হয়ে গেছে। শুধু এইটা না, আমরা যদি নতুন একটা কম্পোনেন্টও তৈরি করি, এখন আমরা দেখেন এই জায়গায় আমি কম্পোনেন্ট তৈরি করবো, সে নাম দিব নিউ কম্পোনেন্ট ডট জেএস বা জেএসএক্স। এই জায়গায় RFC দিয়ে আমরা একটা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করব। এটার ভেতরে আমি নতুন করে বাটন ক্রিয়েট করতেছি। এটা কিন্তু একদম নতুন কম্পোনেন্ট, বাটনটাও একদম নতুন। এই জায়গাতেও যদি আমি এখন সে জাস্ট ঈশান লিখি অ্যান্ড এই নিউ কম্পোনেন্টটাকে যদি আমরা app.js এর সাথে কানেক্টেড করি, এখন যদি আমি যাই দেখতে পাবেন ঈশান নামে যে বাটনটা ক্রিয়েট করলাম এটাও আলটিমেটলি আমাদের স্টাইল হয়ে যাচ্ছে। অর্থাৎ কম্পোনেন্টের ভিতরে যেখানেই যা থাকুক কমন সেটা সেম স্টাইলটা অ্যাপ্লাই করবে। তো এটা একটা ওভাররাইড করতেছে, এটা যেটাই তৈরি করব সেটার ক্ষেত্রে ওভাররাইড করে দেখাবে। অর্থাৎ আমাদের ফাইলের ভেতরে যদি একটা বাটন স্টাইল করি তাহলে প্রত্যেকটা বাটন ওভাররাইড করে স্টাইল করবে। প্যারাগ্রাফকে ধরলে প্যারাগ্রাফ, যেটাই ধরবো, যে ট্যাগ বা এলিমেন্টকে ধরে স্টাইল করব সেটাই এরকম হবে। তো এই জিনিসটা থেকে আমাদের বাঁচার জন্য আমাদের রিয়াক্ট ডেভেলপাররা ক্লাস ব্যবহার করে। তো ক্লাস ব্যবহার করলেও একটা সমস্যা হয়, তো সমস্যাটাও আমি দেখাবো। সে নিউ কম্পোনেন্টের ভেতরে ক্লাস নেম ক্রিয়েট করলাম, সে এখন এটার নাম দিচ্ছি BTN। এখন আমি যখন BTN দিচ্ছি তখন শুধুমাত্র একটাতে আমাদের এই স্টাইলটা হচ্ছে, বাকি দুইটা যে বাটন আছে না, এই দুইটা বাটনে আর কোনো স্টাইল নাই। ইটস ফাইন, ইটস ওয়ার্কিং, রাইট? বাট আলটিমেটলি যখন আমরা আমাদের নিউ কম্পোনেন্টে গিয়ে home.jsx এর ভেতরে আমরা যখন গিয়ে লিখবো BTN, তখন দেখতে পাবেন এইটারও বাটনটা পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, আমাদের আরেকটা আছে অ্যাবাউটের ভেতরে। এই অ্যাবাউটের ভেতরে গিয়েও যদি আমরা এখন ক্লাস নেম ক্রিয়েট করি BTN, তাহলে দেখতে পাবেন এইটার ভেতরেও আমাদের স্টাইলটা হয়ে গেছে। বাট এখানেও কিন্তু আমাদের ওভাররাইড করতেছে। আমরা ক্লাস নেম ক্রিয়েট করছি, আমাদের সেম ক্লাস নামে তো অনেকগুলো বাটন থাকতেই পারে, তাই না? তখনও কিন্তু আমাদের এটা ওভাররাইড করে দিচ্ছে। অর্থাৎ আমাদের এখন পর্যন্তও কিন্তু স্টাইলটা আমাদের এই প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে কানেক্টেড নাই। তারপরেও যখনই আমরা আমাদের ক্লাস নেমটাকে কল করতেছি তখন আমাদের এই জিনিসটা শো করতেছে, অর্থাৎ সেই স্টাইলটা ওভাররাইড করে দেখাচ্ছে। তো এখন আমরা যে ক্লাস নেমটা ক্রিয়েট করতেছি, ভুলে যাইতেই পারি যে আমরা এই নামে একটা ক্লাস নেম তৈরি করেছি। যেহেতু একটা ওয়েবসাইটে অনেক অনেক কম্পোনেন্ট থাকে, তো আমরা ভুলে যাব, এটাই স্বাভাবিক। দুইটা কম্পোনেন্টের ভেতরে সেম নামে ক্লাস নেম তৈরি করেও ফেলতে পারি, তখন কিন্তু এটা একটা সমস্যা তৈরি করবে আমাদের। সো এইভাবেও যদি আমরা তৈরি করি তাহলে একটা প্রবলেম হচ্ছে। তো এইটার জন্য আমাদের রিয়াক্ট ডেভেলপাররা নতুন আরও একটা লজিক বের করলো, সেটা হলো আমাদের এই কম্পোনেন্ট যখন তৈরি করব, কম্পোনেন্টের ক্লাস নেম প্রত্যেকবার আলাদা আলাদা দিব। যেমন এটার নাম যদি BTN দিই, এটার ভেতরে আমি BTN 1 দিব এবং এটাকে আলাদাভাবে আমরা স্টাইল করব। যেহেতু ওভাররাইড করতেইছে, ওভাররাইড করুক, কিন্তু আলাদা আলাদা নামে হবে, তাহলে আমরা আমাদের কালারটা পরিবর্তন করে নিতে পারবো। সো এই জায়গায় কালারটা আমি সেম জিনিসটাই কপি করব, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো। এই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালারটা রেড না দিয়ে এই জায়গায় ইয়েলো গ্রিন হয়ে গেছে। আচ্ছা, যেটাই হোক সমস্যা নেই। এখন দেখতে পাবেন এইটার কালারটা, আমাদের একটা বাটনের কালারটা স্পেসিফিক ভাবে পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের আরেকটা বাটনের কালার পরিবর্তন করতে হলে কি করতে হবে? আমাদের আরেকটা বাটনের নাম পরিবর্তন করে আবার সেম কোডটাই লিখতে হবে, তাই না? সো এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের ওভাররাইডটা কমে গেছে। অর্থাৎ আমাদের ইম্পোর্ট না করার পরেও কাজ করতেছে, বাট আমরা একটু লজিক খাটায় আমরা এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা ক্লাস নেম আলাদা আলাদা দিচ্ছি যেন একটার সাথে আর একটা ওভাররাইড না করতে পারে। কানেক্টেড আছে ঠিক আছে, বাট ওভাররাইডটা যেন না হয়, এটার জন্য আলাদা আলাদা নাম দিয়ে আমরা এইভাবে কাজ করতে পারবো। ইটস ফাইন, এটা করা যাবে। বাট বারবার কাজ করার ক্ষেত্রে আমাদের এটা অনেক বেশি কোড লিখতে হবে। এখন আমাদের অনেকেরই একটা কোয়েশ্চেন হতে পারে, অ্যাকচুয়ালি এটা কেন হচ্ছে? আমরা একটা গ্লোবাল CSS ক্রিয়েট করছি, ইটস ফাইন, বাট আমাদের কোনো কম্পোনেন্টে কানেক্টেড না করার পরেও কেন এটা কাজ করবে? এটা আমাদের কোয়েশ্চেন হতেই পারে। তো এটার জন্য আমি আমাদের ফাইলে চলে যাব অ্যান্ড এটাকে জাস্ট ইন্সপেক্ট করব। এখন আমি যদি এই রুট ডিপটাকে ওপেন করি অ্যান্ড আমরা হেডের ভেতরে যাই, হ্যাঁ হেডের ভেতরে যদি আমরা যাই তাহলে আমরা স্টাইল দেখতে পাবো। আমরা সবার নিচের স্টাইলটাতে যাব। এখন দেখতে পাবেন স্টাইলের ভেতরে ইরোর নামে, দেন পি নামে, BTN নামে, BTN 1 নামে আমাদের কিন্তু সকল প্রপার্টি অ্যাভেলেবেল আছে। অর্থাৎ আমাদের এই ইন্ডেক্স ফাইলে কিন্তু আমরা কখনোই আমাদের এই স্টাইলগুলোকে অ্যাপ্লাই করি নাই। আমরা শুধুমাত্র style.css নামে একটা ফাইল ক্রিয়েট করেছি, সেখানে স্টাইলগুলো অ্যাপ্লাই করে রাখছি। তারপরেও আমাদের কিন্তু এটা সরাসরি হেডের ভেতরে স্টাইলটা ওভাররাইড করে চলে আসছে। এইটার কারণেই মূলত আমাদের এই গ্লোবাল CSSটা আমাদের ফুল ওয়েবসাইটে অ্যাক্সেস নিয়ে থাকে।
বুঝতে পারলেন কেন? যত যাই লজিক খাটাই আমাদের যখন একটা গ্লোবাল সিএসএস আমরা ক্রিয়েট করব তখন এটা সরাসরি আমাদের এই হেডে এসে স্টোর হয়ে থাকবে। তো এই জিনিসটা আমাদের হেডে স্টোর হচ্ছে হোক, বাট আমরা এটাকে একটু লজিক খাটায় স্পেসিফিকভাবে আমরা এক একটা ক্লাস নেম দিয়ে এটার ওভাররাইডটা কমাইতে পারবো। ঠিক এক্সটার্নাল সিএসএস ব্যবহার করলে আমাদের এই নিয়মটাই মানতে হবে। আইদার আমাদেরকে ব্যবহার করতে হবে সিএসএস মডিউল। সিএসএস মডিউলটার কাজ হচ্ছে এই যে আমাদের গ্লোবাল সিএসএসটা আছে এটাকে জাস্ট ওভাররাইড থেকে বন্ধ করে দেওয়া। অর্থাৎ আপনি যখন এটাকে কল করবেন স্পেসিফিক ওই জায়গায় গিয়ে শুধুমাত্র এটা কল হবে, এটা সব জায়গাতে অ্যাভেলেবল থাকবে না। বুঝতে পারলেন? যে জিনিসটা নিয়ে আমরা পরবর্তী পার্টে আলোচনা করব। এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? ক্লাসেস কম্পোনেন্ট তৈরি করার পরে যখন এটাকে আমরা সিএসএস দিয়ে এক্সটার্নাল সিএসএস দিয়ে স্টাইল করি তখন এটা কিভাবে আমাদের প্রবলেম ক্রিয়েট করে এবং এটা প্রবলেমটা সলিউশন দেওয়ার জন্য আমরা কিভাবে ক্লাস তৈরি করতে পারি এবং এই ক্লাসটা যেন ওভাররাইড না করে এটার জন্য আমরা ক্লাসের নাম বারবার পরিবর্তন করে একটু ট্রিক্স খাটায় সিএসএসটাকে ব্যবহার করতে পারি। এবং পরবর্তী পার্টে আমরা দেখব এত সব প্রবলেম না করে আমরা কিভাবে সিএসএস মডিউল ব্যবহার করে এই প্রবলেমগুলো ইজি উপায়ে সলভ করতে পারি। তো এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনার যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। টেক এ রিস্ক।